আমাদের প্রাণের প্রিয় অধ্যাপক বাপি সরেন মহাশয় সকলকে এবং আজকে উপস্থিত এবং যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে সকলকে শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী ফুল জোহার জানিয়ে দু চার কথা আমি বলছি। আপনারা জানেন ভারতবর্ষে পার্লামেন্ট ইলেকশন অর্থাৎ লোকসভা নির্বাচন সংগঠিত হচ্ছে। তো আমাদের এখানকার যে লোকসভা ঝাড়গ্রাম লোকসভা সেই লোকসভার ভোট আগামী 25শে মে। এই ভোটের দিনে আপনারা সকাল সকাল গিয়ে আমাদের প্রার্থী তথা আইএসএফের ক্যান্ডিডেট বাপি সরেন মহাশয়কে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন। এরপর আমি যার কথা বলছি, আপনারা জানেন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন দল ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে রাজত্ব করে যাচ্ছে। প্রথমে আমরা দেখেছি কংগ্রেস বিরোধ, সেই আমলে গরিব মানুষের কোনো অধিকার ছিল না, গরিব মানুষের উপর অত্যাচার অভিযান শোষণ নির্যাতন হতো। তখন মানুষ দিশেহারা হয়ে একটা সরকারকে ক্ষমতায় নিয়ে এলো, সেটা হচ্ছে বামফ্রন্ট। তখন থেকে তারা গরিব মানুষের সাথে কিছু কাজ করেছিলেন। শেষের দিকে তারাও সেই কংগ্রেসি নীতি ধরে আবার অত্যাচার অভিযান শোষণ নির্যাতন হারমারে দমন পীড়ন অত্যাচার শুরু করল। তখন মানুষ আবার দিশেহারা হয়ে নতুন একটা দল তৃণমূল তাকে ক্ষমতায় নিয়ে এলো। তো তৃণমূলকে ক্ষমতায় আনার পর থেকে সিপিএম সরকার যে চুরি শুরু করেছিল, তৃণমূল প্রকাশ্যে ডাকাতি শুরু করে দিয়েছে ক্ষমতায় বসার পর থেকে। আপনারা জানেন পশ্চিমবঙ্গে যতগুলো ডিপার্টমেন্ট আছে, যত ক্ষেত্র আছে, সমস্ত ক্ষেত্রে চুরি দুর্নীতিতে পরিপূর্ণ। আপনারা জানেন শিক্ষা দপ্তরটা পুরোটাই জেনে ঢুকে গেছে। শিক্ষামন্ত্রী থেকে শিক্ষা সচিব যারা ছিলেন, আপনারা জানেন পৌরসভায় যে নিয়োগ হয়েছে চাকরিতে, সেতে স্বচ্ছ নিয়োগ হয়নি, টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, তাদের চাকরি হয়নি। যারা তৃণমূলকে টাকা দিয়েছে লক্ষ লক্ষ টাকা, তাদের চাকরি হয়েছে। তাহলে বন্ধুগণ আপনারা বুঝতে পারছেন এই তৃণমূল আসলে দল টাকা, এই সরকার টাকা, এই মোটে গরিবের দল নয়। শিল্পপতি তোলাবাজ সম্পদশালীদের দল। এই যদি সাধারণ খেটে খাওয়া মানুষের দল হতো তাহলে স্বচ্ছ পরীক্ষার মধ্য দিয়ে লক্ষ লক্ষ শূন্য পদে নিয়োগ করত, সেটা করেনি। বর্তমানে প্রায় 5 লক্ষ পদ শূন্য রয়েছে, সেই পদে নিয়োগ করার কোনো প্রক্রিয়াই নেই। অথচ ভিতরে ভিতরে টাকার বিনিময়ে বিনা পরীক্ষায় চাকরি জয়েন করাচ্ছে। আর সেই চুরি ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে, যার জন্য আজকে প্রায় 26,000 শিক্ষকদের চাকরি বিপদের মুখে। আসলে এটা সরকারের কৌশল। যে কোনো নিয়োগটাকে আদালতে গিয়ে সেটাকে বন্ধ করে দেওয়া। নিয়োগ যদি না করা হয় তাহলে গরিব মানুষ পরিষেবা পাবে না, সরকারের টাকাও বেঁচে যাবে। আর স্কুল ইতিমধ্যেই 8,000 স্কুল বন্ধ হতে চলেছে। বন্ধুগণ, স্কুল বন্ধ হচ্ছে কার স্বার্থে? স্কুলটাকে বন্ধ করছে গরিবের স্বার্থে না,
শিল্পপতি কোটিপতিদের স্বার্থে সরকারি স্কুলগুলো বন্ধ করে বেসরকারি স্কুল ধারাও পারমিশন দেওয়া শুরু করে দিয়েছে। যারা সচেতন মানুষ সরকারি স্কুলের বেহাল দশা দেখে তারা সরকারি স্কুলের স্টুডেন্টদেরকে ভর্তি হচ্ছে, ছাত্রছাত্রীকে রাখতে চাচ্ছে না। আর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আঙুল দিকে বলছে স্কুলগুলোতে স্টুডেন্ট নেই, ছাত্রছাত্রী নেই, স্কুলগুলো করে বন্ধ করে দিতে হবে। কেন বন্ধ করতে হবে? এ তো আপনার পলিসির ফল, আপনার নীতির ভুল। আপনি পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নিয়োগ করুন বিদ্যালয়গুলোতে, আর সিলেবাস শেষ করে দিয়েছেন। চোর ডাকাত পাথর মতো যারা অত্যাচারী তাদের সংগ্রাম, তাদের ইতিহাস, তাদের বিষয়গুলো ইতিহাসে অন্তর্ভুক্ত করেছেন। অথচ এখানকার মূলবাসী যারা ইংরেজের সঙ্গে লড়াই করেছে, দুর্জন সিং, ফতেহ সিং, তারপরে অর্জুন সিং এর মতো রঘুনাথ সিং, এখানকার যে ভূমিপুত্র, তাদের ইতিহাসকে ধামাচাপা দেওয়া হয়েছে। আজকে এক তৃণমূলের বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও শেয়ার করেছেন। উনি বলছেন নাকি যেটা বিজেপি তথা মিডিয়া যেটা প্রকাশ করছে সেটা নাকি ফেক, ভুয়ো, সেটা নাকি বানানো। সন্দেশখালীতে আদিবাসীদের উপর অত্যাচার হয়নি, এটা বিজেপি তথা বিরোধীদের বানানো। ওটা যদি তাই হয়ে থাকে তাহলে অযোধ্যা পাহাড়ের যে প্রকল্প, সেই প্রকল্প রূপায়ণের জন্য সরকার মরিয়া, সেটাও ঠিক। সেখানে হাজার হাজার মানুষকে উদ্বুদ্ধ হতে হবে। আপনারা এই জানেন যখন ডিবিসি প্রকল্পের আওতায় যতগুলো ড্যাম জলাধার নির্মাণ করা হয়েছে, ওই এলাকাগুলোতে আদিবাসীরা বসবাস করতেন, তাদেরকে কোন রকম আর্থিক সহযোগিতা না দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। সেই নীতি ধরেছে তৃণমূল, যার জন্যে প্রায় 4টা অঞ্চলের মানুষ দেওয়ানগঞ্জ, হরিণশিলা, দেউচা, পাচামি 4টা অঞ্চলের মানুষকে বিতাড়িত করে শিল্পপতিদের স্বার্থে সেখানে তারা বন জঙ্গল ধ্বংস করে কয়লা খনি নির্মাণ করবে। বন জঙ্গল ধ্বংস করা হচ্ছে তাদের স্বার্থে, আগামী আমদানির স্বার্থে। আপনারা এও জানেন বর্তমানে ভোটের চাঁদা হিসাবে শিল্পপতিদের কাছ থেকে মমতার দল তৃণমূল পার্টি 1 লক্ষ কোটি টাকারও বেশি তোলা আদায় করেছে। তারা বিভিন্ন কোম্পানি থেকে তোলা নিচ্ছে, সেই তোলা টাকা দিয়ে তাদের স্বার্থ সুরক্ষা করছে। এই করোনার সময় আপনারা জানেন বাবা সাহেব আম্বেদকরের সংবিধানে পরিষ্কার ভাবে লেখা আছে কোন শ্রমিককে 8 ঘন্টার বেশি কাজ করানো যাবে না। সেখানে মোদী মমতা কি করেছে? 12 ঘন্টা, 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা কাজ করাচ্ছে। শিল্পপতিদের স্বার্থে শ্রমিকদের সর্বনাশ হচ্ছে। তাদের যদি আপনারা লাইভ দেখেন কি না কষ্ট, সকাল তারা ছটার সময় যায়, রাত্রি সন্ধ্যা 6টায় তারা বেরিয়ে আসে, এসে পরিবারকে দেখতে পারে না, তাদের বাচ্চাদেরকে দেখতে পারে না, এইরকম অবস্থা। তাহলে এই সরকার তার স্বার্থ দেখছে, গরিবের না শিল্পপতিদের? আপনারা এও জানেন পশ্চিমবঙ্গে কারেন্টের দাম থেকে, ওষুধপত্রের দাম থেকে, ডিজেল, পেট্রোল, নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র আমরা কেনাকাটা করি সেগুলোর দাম বেশি। পাশে আছে ঝাড়খণ্ড রাজ্য, উড়িষ্যা রাজ্য, সেখান থেকে অনেক বেশি দামে আমাদের কিনতে হচ্ছে। আর লক্ষ্মী ভান্ডার নাকি দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার বাপের টাকা নাকি? মুখ্যমন্ত্রী বাপের টাকা? মুখ্যমন্ত্রী যতগুলো প্লট আছে সমস্ত ওনার প্লট। এটা টাকাটা কোথা থেকে পেলেন উনি? উনি যদি গরিবের সরকার হন
গরিব মানুষের নেত্রী হয়ে থাকেন, তাহলে তার পরিবারের সম্পত্তি বাড়ে কি করে? তার ভাইপো হালালের দুলাল ভাইপো কত বয়স, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এখানে তৃণমূল বন্ধুরা নাকি বলে তৃণমূল হচ্ছে গরিব মানুষের সরকার। আপনারা চিন্তা করে দেখুন, আপনারা কোন দলের মানুষ? আপনারা শিল্পপতি দলে থাকবেন না নিপীড়িত নির্যাতিত মানুষের দল আইএসএফ এই দলে থাকবেন? আমার প্রথমে বলে নেওয়া উচিত, আইএসএফ আসলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ভারতীয় ধর্ম নিরপেক্ষ দেশ, ভারতবর্ষ সংবিধানে বাবা লিখে গেছে। যার জন্য মোদী আর মমতা কি করছেন? মোদী এখানে রাম মন্দির করছেন হাজার হাজার কোটি টাকা খরচ করে, মমতা দিদি ওখানে দীঘাতে বানাচ্ছেন জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির রাম মন্দির করে আমাদের খিদার জ্বালা মিটবে, আমাদের ছেলে মেয়েরা শিক্ষিত হবে। আসলে মধ্যযুগে ভারতবর্ষটাকে নিয়ে যেতে চাচ্ছে মোদী মমতা, এদের দুজনে একই। আপনারা জানেন কংগ্রেস থেকে জন্ম আরএসএস থেকে জন্ম বিজেপি, কংগ্রেস থেকে জন্ম তৃণমূলে। আসলে রায়তাই গোষ্ঠী, এদের গোড়া একটা গাছ কাটলে যেমন অনেকগুলো ঠেংরা ওঠে, চাংড়া হয়, সেরকম অবস্থা। এই বিজেপির দিদিমা হচ্ছে কংগ্রেস, আর বিজেপির মাসি হচ্ছে তৃণমূল। আপনারা মিলিয়ে নেবেন কথাটা কেন বলছি, কারণ 1885 সালে কংগ্রেসের জন্ম, তারপর কংগ্রেস থেকে জন্ম নিল 1925 সালে আরএসএস, আর আরএসএস থেকে জন্ম নিয়েছে বিজেপি। বিজেপির প্রথম নাম ছিল জনসংঘ। এরা বিভিন্ন জামা পড়ছে আর সাধারণ গরিব খেটে খাওয়া মানুষকে বিভ্রান্ত করছে। মানুষের যে অধিকার, সাধারণ মানুষের যে অধিকার বাবা সাহেব দিয়ে গেছেন, উনি বলেছেন একটা খেটে খাওয়া মানুষের ছেলে যা সুযোগ সুবিধা পাওয়ার কথা, একজন রাষ্ট্রপতি যা সুযোগ সুবিধা পাবে তার যে ছেলে, অর্থাৎ এখানে কেন্দ্রীয় ছেলে, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর ছেলে একই লেভেলে সুযোগ সুবিধা পাবে। সরকারের সমস্ত দায়িত্ব পড়াশোনা শেখানো থেকে কর্মসংস্থানে সব বিষয়। এখানে 11 সালের পর থেকে যতগুলো নিয়োগ হয়েছে, একটা রোস্টার মানা হয়নি। রোস্টারটা কি বন্ধু? 100 জন নিয়োগ হলে এসটিরা নিয়োগ হবে 7 জন, আর 16 জন নিয়োগ হবে এসসি থেকে, অর্থাৎ এসসি এসটিদের 22%। 100 জনের নিয়োগ হলে 22 জনকে নিয়োগ করতে হবে। সেই হিসাবে যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গে 5 লক্ষ পদ রয়েছে শূন্য পদ। সেখানে যদি 6% হিসাবে ধরি, তাহলে 30,000 আদিবাসী ছাত্র ছাত্রী তথা বেকার যুবক যুবতীদেরকে বঞ্চিত করে রেখেছে এই তৃণমূল সরকার। তাহলে এই তৃণমূল সরকার আদিবাসীর বন্ধু হয় কি করে? কোন অঙ্কে, কোন সূত্রে? যে বন্ধুরা তৃণমূল করছেন, আসলে আপনারা বিষয়টা বোঝেন না, বোঝার চেষ্টা করুন। আপনারা দালালি করবেন না, সময়টা শেষ হয়ে যাচ্ছে। বাবা সাহেব অধিকার দিয়েছে বলেই আজকে আমি শিক্ষকতা করতে পারছি, আজকে 2-4 কথা বলতে পারছি। বাবা সাহেবের সংবিধানকে ঘুরিয়ে দেওয়ার জন্য বিজেপি তৎপর, আর মমতা দিদি নীরব